আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছেলেদের আজকে আমরা নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের কিভাবে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করব, সেরকম আমরা একটা অঙ্ক এখানে প্র্যাকটিস করব। সবাই, প্রত্যেকেই যারা ভিডিওটা দেখছো, সবাই খাতা কলম নিয়ে বসবে এবং আমাদের সাথে প্রশ্ন লিখবে এবং আমাদের সাথে সমাধানও করবে। ছেলেমেয়েরা, আমরা প্রশ্নটা বলছি, সবাই প্রশ্নটা লিখে নাও। জনাব শফিক 4 বছরের জন্য একটি প্রকল্পে 60,000 টাকা বিনিয়োগ করে। 4 বছরে বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 1 লক্ষ। তো প্রশ্নটা ভুল হয়েছে, তো প্রশ্নটা কার সঠিক আছে? তোমার তো প্রশ্নটা দাও। জনাব শফিক 4 বছরের জন্য একটি প্রকল্পে 1,60,000 টাকা বিনিয়োগ করে। 4 বছরে বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 1 লক্ষ, 1,20,000, 1,10,000 এবং 2 লক্ষ টাকা। স্থায়ী খরচ 20%, চলতি খরচ 10% এবং কর হার 40%। এটা হচ্ছে প্রশ্ন। তোমরা আমাদের এই ভিডিওটা পজ করে শুনে শুনে খাতায় প্রশ্নটাকে লিখবে, তারপর আমাদের সমাধানের সাথে মেলাবে। জনাব শফিক 4 বছরের জন্য একটি প্রকল্পে 1,60,000 টাকা বিনিয়োগ করেন। 4 বছরে বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 1 লক্ষ, 1,20,000, 1,10,000, 2 লক্ষ টাকা। স্থায়ী খরচ 20%, চলতি খরচ 10% এবং কর হার 40%। ছেলেমেয়েরা, আমরা এই প্রশ্নে ক নম্বরে দিয়েছি অবচয়ের পরিমাণ, খ নম্বরে দিয়েছি গড় মুনাফার হার, আর গ নম্বরে আমরা দিয়েছি পে ব্যাক সময়। ঠিক আছে, এসো আমরা প্রথম থেকে এটা সমাধান করছি। ছেলেমেয়েরা, আমাদের ক নম্বর প্রশ্নে চেয়েছে অবচয়ের পরিমাণ। ক নম্বর কি চেয়েছে? অবচয়ের পরিমাণ। সবাই কি মনোযোগ দিয়ে শুনবে? এই বলো, অবচয়ের সূত্রটা বলো। তুমি বলো, তুমি অবচয় সূত্রটা বলো। ভাগ আয়ুষ্কাল। তুমি বলো, অবচয় সূত্রটা বলো। তুমি বলো অবচয় সূত্রটা বলো। বলো বলো, গুড। গুড। প্রাথমিক বিনিয়োগ। আয়ুষ্কাল, গুড। ছেলেমেয়েরা, আমাদের ক নম্বর চেয়েছে অবচয়। কি চেয়েছে? অবচয়। খুব ভালো করে সবাই শোনো। আমরা অবচয় লিখে কয়েকটা দাগ দিব। সূত্রটা বলো। প্রাথমিক বিনিয়োগ সংক্ষেপে লিখছে, মাইনাস বলো ভগ্না বশেষ। এই ভগ্নাবশেষ মানে ভগ্ন অবশেষ, অর্থাৎ ধরো কোনো একটা সম্পদ 4 বছরের জন্য কিনেছি। কয় বছরে? 4 বছর পর ওই সম্পদটা কত টাকায় বিক্রয় করা যেতে পারে? ধরো একটা সম্পদ 1 লক্ষ টাকায় কিনেছি, কত? 4 বছর পর কি আমরা এটা 1 লক্ষ টাকায় বিক্রি করতে পারবো? ধরো 4 বছর পর 30,000 টাকা বিক্রি করতে পারলাম। ওটাকে কি বলে? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য, ক্লিয়ার? আচ্ছা, এখন স্যার ভগ্নাবশেষ মূল্য কি আমাদেরকে চিনে নিতে হতে পারে? হ্যাঁ, সাধারণত লেখাই থাকে ভগ্নাবশেষ মূল্য, অথবা ওই মেয়াদ শেষে বিক্রয়যোগ্য মূল্য লেখা থাকতে পারে। বলো, ভগ্নাবশেষ মূল্য, মেয়াদ শেষে বিক্রয়যোগ্য মূল্য। কি কথা? একই কথা। আমরা সূত্র শিখেছি প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভাগ আয়ুষ্কাল। ভাগ কি বলো? ছেলেমেয়েরা খুব ভালো করে শুনবে। এই আয়ুষ্কাল বলতে বোঝায় কয় বছরের জন্য অঙ্কটা বিনিয়োগ করা হয়েছে। যেমন আমাদের এই জনাব শফিকের এই অঙ্কটা কয় বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে? তার মানে আয়ুষ্কাল কয় বছর? আয়ুষ্কাল কয় বছর? যেহেতু 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, জন্য আয়ুষ্কাল 4 বছর। সবাই কি ক্লিয়ার? এসো তাহলে আমরা অবচয় সূত্র লিখছি। ছেলেমেয়েরা ভালো করে শুনবে, আমার সাথে মুখস্থ করবে। প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। অবচয় সূত্র আবারও বলছি, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ, আবার বলো আমার সাথে বলো, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। ওকে, ওইটা টানতে পারে আগে একটু সাবধান। হ্যাঁ, এই ব্যাগটা টানতে পারে আগে সাবধান, পড়ে যাবে। এসো ছেলেমেয়েরা, আমাকে বলো তো এই প্রশ্নে প্রাথমিক বিনিয়োগ কত টাকা? কত? 1,60,000 টাকা। আর আমাদের এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য আছে না নাই? নাই, এই জন্য আমরা 0 দিয়ে দিলাম। ওকে, আর আমরা অঙ্কটা কয় বছরের জন্য করছি? কয় বছর? মনোযোগ দিকে দিতে হবে, 4 বছরের জন্য। তাহলে 1,60,000-কে 4 দিয়ে ভাগ দিলাম, দাও। হয়েছে কত? 40,000। আর এখানে ডলার লিখবো না পাউন্ড লিখবো?
টাকা, সাবধান। কথা বুঝতে পেরেছো তো? টাকা, যেহেতু আমরা বাংলাদেশে উদ্ধার করছি, তাহলে অবচয় পারবো নাকি পারবো না? ছেলেরা, এই অবচয়টা আমাদের ক নম্বরে চেয়েছে, এই জন্য আমরা বের করেছি, তাই না? কিন্তু অবচয় কিন্তু ক নম্বরে চাক বা না চাক আমাদের কিন্তু কাজে লাগবেই, কাজে। সবার কি অবচয় বুঝতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে? রাফ করে নিবো, রাইট, রাফ করে নিবো। এবার খ নম্বরে কি চেয়েছে বলো তো সবাই? গড় মুনাফার হার। সবাই আমার দিকে তাকাও, সবাই লক্ষ্য করো, গড় মুনাফার হার। ছেলেমেয়েরা ভালো করে শোনো, আমাদের এই প্রশ্নের গড় মুনাফার হার চেয়েছে। গড় মুনাফার হারের জন্য আমাদের প্রয়োজন কর পরবর্তী নিট মুনাফা। আমার সাথে বলবে, গড় মুনাফার হারের জন্য কি প্রয়োজন? কর পরবর্তী নিট মুনাফা। গড় মুনাফার হারের জন্য কি প্রয়োজন? কর পরবর্তী নিট মুনাফা। আবারও, গড় মুনাফার হারের জন্য কি প্রয়োজন? কর পরবর্তী নিট মুনাফা। ছেলেমেয়েরা ভালো করে শুনবে, সবাই সাইলেন্ট থাকবে এবং আমাকে শোনো। গড় মুনাফার হারের জন্য প্রয়োজন কর পরবর্তী নিট মুনাফা। কি নিট মুনাফা? বলো, তুমি বলো, গড় মুনাফার হারের জন্য কি প্রয়োজন? গড় মুনাফা হার করার জন্য সবাই কি ক্লিয়ার? ছেলেমেয়েরা এসো, আমাদের প্রশ্নে কি লেখা আছে? বিক্রয়। আমাদের প্রশ্নে কি লেখা? ছেলেমেয়েরা, এবার কর পরবর্তী নিট মুনাফা পর্যন্ত আমরা শুনবো, দ্রুত মুখস্থ করবো এবং আমরা সমাধানে যাব। ওকে? কিভাবে বিক্রয়? প্রশ্ন যদি বিক্রয় থাকে, কি থাকে? প্রশ্ন যদি বিক্রয় থাকে, তাহলে বিক্রয় থেকে কিভাবে আমরা কর পরবর্তী নিট মুনাফা যাবো? আমার সাথে বলো, বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। পাবো কর যোগ্য নিট মুনাফা বা কর পূর্ববর্তী নিট মুনাফা। কি পাবো? বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। কি পাবো? বলো, কর যোগ্য নিট মুনাফা অথবা কর পূর্ব নিট মুনাফা। কথা বুঝতে পেরেছ? বলো, বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, ওকে দাও। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। কি পাবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কর পূর্ববর্তী নিট মুনাফা বা কর যোগ্য মুনাফা। এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে কর বাদ দিলে পাবো কর পরবর্তী নিট মুনাফা। ক্লিয়ার? এই কর পরবর্তী নিট মুনাফা দিয়ে আমাদের গড় মুনাফার হার করতে হবে। ওকে, আমরা এখন সেটা বের করবো। আমি আবারও বলছি, আমাদের খ নম্বর প্রশ্ন চেয়েছে গড় মুনাফার হার। এই গড় মুনাফার হার নির্ণয়ের জন্য দরকার কর পরবর্তী নিট মুনাফা। আর এই কর পরবর্তী নিট মুনাফা বের করার সূত্র যদি প্রশ্নে বিক্রয় থাকে, কি থাকে? ও, আরেকটা কথা শুনে, বলো, বিক্রয় সেবা বিক্রয় আর সেবায় কি কথা? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে বের করবো? বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, পাবো কর যোগ্য বা কর পূর্ববর্তী মুনাফা। এখান থেকে কর বাদ দিলে পাবো কর পরবর্তী নিট মুনাফা। বলো, তুমি সূত্রটা একটু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিট মুনাফা মাইনাস কর, পাবো কর। গুড, তুমি বলো। এখন একটু ওকে দাও, হ্যাঁ, এখন একটু ওকে দাও খাতাটা। হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি বলো, নাবান বলো। বলো, জুবাইর বলো, কি এগুলো প্লাস না মাইনাস? হ্যাঁ, পাবো। কর বাদ দেওয়ার পর আবার পূর্ব উঠতে হয় কিভাবে? কর বাদ দিচ্ছ না, আবার প্রথম থেকে বলো। কত কাছে না ভালো করে মুখস্থ করলে, তুমি এখনো পড়ছো না? আবার বলো প্রথম থেকে। গুড, সেই তো, গুড, বলো মত।
বিক্রয় মাইনাস স্থায়ী খরচ, চলতি খরচ মাইনাস অপচয়, কি পাবো? হ্যাঁ ছেলে বুঝতে পারছো তো? এসো ছেলেমেয়েরা আবার বলো, গড় মুনাফার হার নির্ণয়ের জন্য কি প্রয়োজন? এই ছেলে তুমি বলো, গড় মুনাফার হার করার জন্য কি প্রয়োজন? দেখেছো? তুমি বলো, গড় মুনাফার হার করার জন্য কি প্রয়োজন? হ্যাঁ এবার সূত্রটা বলো, কিভাবে বের করবো? স্থায়ী খরচ। তুমি কোথায় ছিলে এতদিন? এবার আমাকে আজকে ফোন দিতে বলবো আমাকে, হ্যাঁ বলো। তাতে তুমি কষ্ট করো, আমি 2 মিনিট পরে জিজ্ঞেস করবো। হ্যাঁ এসো ছেলেমেয়েরা, লক্ষ্য করো, আমরা ছক করছি। আমরা কি বের করতে যাচ্ছি? আমরা কি প্রথমেই গড় মুনাফার হার, নাকি আগে কর পরবর্তী নিট মুনাফা বের করতে হবে? আগে কি বের করবো? কর পরবর্তী নিট মুনাফা। ওকে, কয় বছরের অঙ্ক? 4 বছরের। কয় বছর? 4 বছর। সবাই মেলাও, এটা বিবরণ। এটা প্রথম, তাই না? সংখ্যা লিখবে টাকা, হ্যাঁ ছোট করে লিখবে। আচ্ছা, তাহলে আমরা গড় মুনাফার হার করতে যাচ্ছি। গড় মুনাফার হারের জন্য কি প্রয়োজন? কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফা। এই আমাকে দেখবো, অন্য খাতা দেখো, দরকার নাই। ছেলেমেয়েরা আমরা এখানে লিখে রাখবো, কর পরবর্তী নিট মুনাফা। দেখো এই খ নম্বরে কিন্তু কর পরবর্তী নিট মুনাফা চাইনি, তারপর আমাদের কি বের করতে হবে? খ নম্বরে কি চেয়েছে? গড় মুনাফার হার। কিন্তু গড় মুনাফার হারের জন্য কি প্রয়োজন? কর পরবর্তী নিট মুনাফা। ক্লিয়ার? কর কর পরবর্তী নিট মুনাফা। খুব মনোযোগ দিবে। নির্ণয় আচ্ছা, লক্ষ্য করো সবাই। হ্যাঁ, তো প্রথম বছরের টাকা তো ঠিকই তো আছে, প্রথম বছরের টাকাই তো। যেখানে এগুলো যে অ্যামাউন্ট গুলো লিখবো, ওগুলো কি? হ্যাঁ এসব। এই প্রথমে লিখবো বিক্রয়। প্রথমে কি লিখবো? বিক্রয়। এই প্রথম বছর কত টাকা বিক্রয়? 1 লক্ষ। তারপরে বছর কত? 1,20,000। তারপরে বছর 1,10,000। তারপরে বছর বসাও। মার্কার আছে? হচ্ছে? তাহলে বিক্রয় প্রথমে কত? তারপর 1,20,000। তারপর আর সবশেষে 2 লক্ষ। তাহলে বিক্রয়, এরপরে মাইনাস কি করবো? মাইনাস স্থায়ী খরচ। মাইনাস স্থায়ী খরচ। ভালো করে শোনো ছেলেমেয়েরা, স্থায়ী খরচ কি টাকায় দেয়া আছে না পার্সেন্টেজ? যদি টাকায় দেয়া থাকতো যে স্থায়ী খরচ প্রত্যেক বছর 10,000, তাহলে 10,000 লিখতাম। কিন্তু পার্সেন্টেজ বলেছে, কি বলেছে? তাহলে স্থায়ী খরচ এটা 1 লক্ষ, 1,20,000, 1,10,000, 2 লক্ষ হয়েছে। এবার বলো জুবাইর, স্থায়ী খরচ কত পার্সেন্ট? প্রশ্নে বলা আছে 20%। আমরা এই বিক্রয়ের উপর এই পার্সেন্টেজ গুলো করবো। কিসের উপর? বিক্রয়ের উপর। এই 1 লক্ষ টাকার 20%, 20,000। 1,20,000 টাকার কত পার্সেন্ট? 20%। এটা 24,000 সম্ভবত, তাই না? দেখো তো। হ্যাঁ, তারপরে 1,10,000 টাকার 20% বের করো। 22,000। আর 2 লক্ষ টাকার 20% কত? হ্যাঁ, 40,000। রাইট। তাহলে বিক্রয় প্রথমে বলো মাইনাস স্থায়ী খরচ, এরপর লিখবো মাইনাস চলতি খরচ। চলতি খরচ টাকা দেয়া আছে না পার্সেন্টেজ দেয়া?
বলো তো জুবাইর, এই বিক্রয় এটাকে এই যে স্থায়ী খরচ এটা কি প্রত্যেক বছর একই হয়েছে নাকি প্রত্যেক বছরের বিক্রয়ের উপর বের করবো? প্রত্যেক বছর বিক্রয়ের উপর করবে, একই টাকা কিন্তু বসাচ্ছি না। যার যে বছরে বিক্রয় সেই বছরের উপর পার্সেন্টেজ, যে বছরে বিক্রয় সেই বছরের উপর পার্সেন্টেজ। সবাই ক্লিয়ার? আচ্ছা এসো এবার, এবার চলতি খরচ কত পার্সেন্ট? 10%। ছেলেমেয়েরা এদিকে তাকাও, এটাও আবার কি করবো? বিক্রয়ের উপরে বের করবো। ক্লিয়ার? তার উপর তাহলে 1,00,000 টাকার 10%, 10,000। 1,20,000 টাকা 10%, 12,000। 1,10,000 টাকার 10%, 11,000। আমরা কিন্তু মুখোমুখি করবো না, ক্যালকুলেটর বের করবো। ওকে, 2,00,000 টাকার 10%, 20,000 হয়েছে। দেখো বলো তো, তোমার নাম কি যেন? তুমি আসলে ভুলে গেছি তোমার নাম। লাবণী। লাবণী, এই স্থায়ী খরচ কার উপর বের করবো? বিক্রয়ের উপর। কার উপর? এই স্ট্রিক্টলি এই চলতি খরচ কার উপর বের করবো? বিক্রয়ের উপর। তুমি বলো, এই স্থায়ী খরচ কার উপর বের করবো? চলতি খরচ কার উপর বের করবো? এই সব পার্সেন্টেজ, যে কোনো পার্সেন্টেজ দেয়া থাকলে কার উপর বের করবো? আর যদি টাকা দেয়া থাকে তাহলে টাকাই লিখে ফেলবো। স্যার, পার্সেন্টেজ থাকবে না টাকা দেয়া থাকতে পারে, দুটোর যে কোনো দুটোর একটা এক থাকবে, হয় পার্সেন্ট অথবা টাকা। আচ্ছা এরপর কি লিখবো? মাইনাস অপচয়। মাইনাস অপচয়। অপচয় আমরা কতে বের করেছি না? কত টাকা? 40,000। আমি প্রত্যেকের খাতা কিন্তু চেক করব। আর আব্দুর রহমান, তোমাকে আমি এই সব সূত্র একটু পরে জিজ্ঞেস করব। আচ্ছা এবার দাগ দিব, সবাই দিকে তাকাও। এবার এই বিক্রয় থেকে এগুলো সব বাদ দিব। এই 1,00,000 না, কত টাকা এখানে? এখান থেকে সব বাদ দাও। এখানে 20,000। গুড। এখানে এটা হচ্ছে করযোগ্য মুনাফা, করযোগ্য নিট মুনাফা অথবা কর। এটা আচ্ছা, এটা 30,000, অসুবিধা নেই। এটা ক্যালকুলেশন করো। তোমার ক্যালকুলেটর কোথায় বাবা? তোমার ক্যালকুলেটর, তোমারটা, তোমার ক্যালকুলেটর কোথায় আব্দুর রহমান? তোমারটা? আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে সবাই ক্যালকুলেটর নিয়ে আসবে। হ্যাঁ সবাই। ওকে, এখানে কত? দ্বিতীয় বছর কত? হ্যাঁ কত? 44,000। হ্যাঁ 44,000। তৃতীয় বছর? হ্যাঁ সবার কি 37 এসছে? তৃতীয় বছর তোমাদের ক্যালকুলেটর কোথায় বাবা? আচ্ছা ইন্নালিল্লাহ। তোমারটা হারিয়ে গেছে? হারিয়ে গেছে? আচ্ছা ঠিক করে ফেলো। হ্যাঁ কম্পিউটার ক্যালকুলেটর তো লাগবে। এটা 37,000। আর এটা 40, 40, 80, 1,00,000। হ্যাঁ ছেলেমেয়েরা, এই যে বিক্রয় থেকে স্থায়ী খরচ, চলতি খরচ, অবচয় বাদ দিলাম, কি পেয়েছি আমরা? এই এই বলো নাভান, এই যে বিক্রয় থেকে স্থায়ী খরচ, চলতি খরচ, অবচয় বাদ দিচ্ছি, কি পাচ্ছি নাভান? করযোগ্য নিট মুনাফা অথবা কর পূর্ব নিট মুনাফা। করযোগ্য অথবা কর পূর্ব, আমরা করযোগ্য লিখলাম, নিট মুনাফা, মুনাফা, যাই হোক হয়েছে। আচ্ছা এবার এখান থেকে কি বাদ দিব? কর। এটা খুব ভালো করে শুনবে, মাইনাস কর, মাইনাস কর। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 40%। এবার এসে সবাই সবাই খুব মনোযোগ দিবে। এবার ছেলেমেয়েরা, এই করের যে হারটা, খুব মনোযোগ দিয়ে বোর্ডের দিকে তাকাও। কি হার? এই করটা কিন্তু আমরা বিক্রয়ের উপর বের করবো না। এই সবাই কিন্তু লক্ষ্য করছে না, এটি পরে লেখো বাবা। সবাই সবাই বোর্ডের দিকে দেখো। এই করটা আমরা এটা বিক্রয়ের উপর বের করবো না, করটা বের করবো এই করযোগ্য অথবা কর পূর্ব নিট মুনাফার উপর। সাবধান, এই করের পার্সেন্টেজ আমি বলেছি সকল পার্সেন্টেজ বিক্রয়ের উপর, তাই বলে কিন্তু আবার এই করের পার্সেন্টেজ আবার বিক্রয়ের উপর বের করবে। তাহলে এই মুয়াজ বলো, এই করের পার্সেন্টেজটা কার উপর বের করবো? করযোগ্য নিট মুনাফা। জুবাইর বলো, কর কার উপর বের করবো? আব্দুর রহমান ক্লিয়ার? একটু পরে সূত্র জিজ্ঞেস করবো তোমাকে। তাহলে এই 30,000 উপর 40% কত? 12,000। এটা এটার উপর 40% বলো। আরেকজন করো, ভুল হতে পারে ওর, আরেকজন করো, ডাবল চেক করো। তোমার ক্যালকুলেটর কোথায় নাবান? বাহ দেখেছো কি সুন্দর ব্যাগে রেখে
শুনছে আর লিখছে ওরা। বলো দ্বিতীয় বছরে কত? চুয়াল্লিশ হাজারের উপর 40%, তাড়াতাড়ি। হ্যাঁ, 17,600। পরের বছর 37,000 উপর 40%, 40%। হ্যাঁ, 14,800। আর 1,00,000 টাকার 40%, 40,000। এখন এই করযোগ্য নিট মুনাফা থেকে কর বাদ দিয়ে দাও। 22,000 এটা নাকি? না না, 18,000, সরি, 18,000। এটা বাদ দাও, 26,400। এটা বাদ দাও, কত এটা? 22,200। আর এটা 60,000। হ্যাঁ, ছেলেমেয়েরা লক্ষ্য করো, এবারে এই করযোগ্য মুনাফা থেকে, করযোগ্য মুনাফা থেকে কি থেকে, করযোগ্য মুনাফা থেকে ফাইনালি আমরা কি বাদ দিয়েছি? কর। কি বাদ দিয়েছি বলো? কর। তাহলে আমরা কি পেয়েছি? কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফা। এই কর পরবর্তী নিট মুনাফা দিয়ে আমরা কি বের করব? বলে না কেন, কি বের করব? কর পরবর্তী নিট মুনাফা দিয়ে আমরা কি বের করব? গড় মুনাফার হার। কর পরবর্তী নিট মুনাফা দিয়ে কি বের করব? ঠিক আছে সবাই? তোমাদের খাতায় এই তথ্যটা লেখা আছে না? আমি উপর থেকে মুছে দিলাম। ওকে, এসো আমরা সবাই আমার সাথে বলো, গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের 3টা ধাপ পার করতে হবে। সবাই বলো, এই কর পরবর্তী নিট মুনাফা নিয়েই আমরা গড় মুনাফা করব। তবে কয়টা ধাপ পার করতে হবে? বলো, প্রথমে বলো গড় মুনাফা। বলো, প্রথমে বলো গড় মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার, গড় মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার, গড় মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার। তাহলে গড় মুনাফার হার করতে কয়টা ধাপ পার করতে হবে? প্রথমে গড় মুনাফা, প্রথমে, তারপর গড় বিনিয়োগ, তারপর বলো, তোমাকে আবার জিজ্ঞেস করবো বাবা, তুমি বলো, বলো, মানে তোমাকে আবার জিজ্ঞেস করবো। গুড, 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 বলো। তোমাকে আবার জিজ্ঞেস করবো। হ্যাঁ ছেলেমেয়েরা, এই কর পরবর্তী নিট মুনাফা দিয়ে আমাদের গড় মুনাফার হার বের করতে হবে। তবে মনে রাখতে হবে, এই গড় মুনাফার হার বের করতে গিয়ে আমাদের 3টা ধাপ পার করতে হবে, 3টা স্টেজ পার করতে হবে। প্রথম হচ্ছে গড় মুনাফা। বলো, গড় মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার, গড় মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার। ওকে, এসো ছেলেমেয়েরা, আমরা প্রথমে আমি মুছে দিচ্ছি। আমি এটা শুধু রাখছি যেহেতু আমাদের এটা কাজে লাগবে, তাই না? আচ্ছা, এবার আমরা ক্ষয়ের কি অ্যান্সার শেষ নাকি ক্ষয়ের অ্যান্সার আরো আছে? প্রথম ধাপ বের করেছি, যেখানে আমরা কর পরবর্তী নিট মুনাফা বের করেছি। ওকে, এবার লিখবো গড় মুনাফা। লিখবো গড় মুনাফা, লিখে সমান দিব। ছেলেমেয়েরা খুব ভালো করে শোনো, এই গড় মুনাফায় এখানে এদিকে লক্ষ্য করো, সবাই বোর্ডে তাকাও। এই যে প্রত্যেক বছরের যে কর পরবর্তী নিট মুনাফা, প্রত্যেক বছরের
এই নিট মুনাফাগুলো এখানে আমরা বসাবো। ওকে, প্রথম বছরে কত? 18,000, দ্বিতীয় বছরে, তৃতীয় বছরে, চতুর্থ বছরে। আর ছেলেমেয়েরা আমরা কয় বছরের জন্য অঙ্কটা করছিলাম? এদিকে তাকাও। এই সিমন, সিমন, কয় বছরের জন্য আমরা অঙ্কটা করছিলাম? এই জন্য ভাগ কত? 4। যদি 3 বছর হতো তাহলে ভাগ, যদি 5 বছর হতো তাহলে ভাগ। যে কয় বছরের অঙ্কটা সেই কয় বছরের কর পরবর্তী নিট মুনাফা যোগ করব, যোগ করে ওই কয় বছর দিয়ে কি করব? ভাগ দিব। ওকে, এবার দ্রুত ভাগ দাও তো। হ্যাঁ, আচ্ছা দেখো তো, ও এসেছে 31,650। সবাই আসে কিনা? 31,650। দেখো তো সবাই, আরেকজন চেক করো। হ্যাঁ, এগুলো যোগ করে ভাগ করে দাও তাড়াতাড়ি। 31,650 পাউন্ড না ডলার? টাকা, সাবধান। ওকে, তাহলে আমরা কি বের করলাম প্রথমে? গড় মুনাফা। এখন আমরা কি বের করব? গড় বিনিয়োগ। কি বের করব? লিখবো আমরা গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ। বলো, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। এই অবচয় কিন্তু ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হয়েছিল, আর গড় বিনিয়োগে কি হচ্ছে? অবচয় ভগ্নাবশেষ মূল্য কি হয়েছিল? বিয়োগ। আর গড় বিনিয়োগ কি হচ্ছে? যোগ। যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। ভাগ 2। ওকে, 2 কেন? কারণ যে বিনিয়োগ কয়টা? 2টার জন্য ভাগ 2। এই ও শোনো, আরেকটা কথা শোনো, বিনিয়োগ যদি নাও থাকে তাও কি সবসময় ভাগ 2। তাহলে এবার প্রাথমিক বিনিয়োগ কত? 1 লক্ষ। আর এখানে কি ভগ্নাংশ মূল্য আছে না নাই? এই জন্য শূন্য বসিয়ে দিলাম। আর ভাগ কত? 2। তাহলে 1,60,000কে 2 তে ভাগ দিলে 80,000। ডলার না রুপি? টাকা। ঠিক আছে, কি লিখবো? টাকা। হয়েছে? এই বলতো, কর পরবর্তী নিট মুনাফা থেকে গড় মুনাফার হার যেতে 4টা ধাপ পার করতে হবে না 5টা? কয়টা? সাবধান, হুঁশিয়ার। কয়টা? তার প্রথমে কি বের করেছি? তারপর, তারপর এবার আমরা গড় মুনাফার হার করব। গড় মুনাফার হার, গড় মুনাফার হার। খুব ভালো করে শুনবে। এই যে আগে যে দুটো তথ্য বের করেছি, এই তথ্যগুলো মূলত এখানে কাজ হবে। ওকে, উপরে লিখবো গড় মুনাফা, নিচে লিখবো গড় বিনিয়োগ, নিচে গড় বিনিয়োগ। গড় মুনাফা ভাগ গুণ 100, গুণ 100। তাহলে গড় মুনাফা কত? এই ভালো করে শোনো, আমাদের গড় মুনাফা কত? তাহলে এটা উপরে না নিচে? উপরে, 31,600। এবার দেখো আমাদের গড় বিনিয়োগ কত? 80,000। ও 61,650, রাইট, 650। 61,650 আর গড় বিনিয়োগ 80,000 গুণ কত? 100। দেখো কত আসে। কত? 39। হ্যাঁ, 39., দুটো সংখ্যা নিব, 5, 6। আর অবশ্যই পার্সেন্টেজ দিব। এখানে টাকা, ডলার, রুপিয়া লেখা যাবে, কারণ এটা গড় মুনাফা হার পার্সেন্টেজ। হয়েছে? আচ্ছা ছেলেমেয়েরা, আমরা এই ক্লাসটাতে এটা খ পর্যন্ত আমরা করছি, যেখানে আমরা একটা প্রশ্ন দিয়েছি, বিক্রয়ের তথ্য ছিল, সেই বিক্রয় থেকে কিভাবে আমরা গড় মুনাফার হার করছি সেটা আমরা শিখেছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ক্লাসে বা পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা এটার গড় নম্বর সলভ করবো। আশা করি সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।